শুক্রবারে যে 9 জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে সেই 9 জঙ্গিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে এনআইএ। জঙ্গিদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান মিলেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সন্ধান এনআইএ পেয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ। আর ঠিক কি খবর রয়েছে? তবে ইতিমধ্যে এনআইএ তদন্তকারী আধিকারিক তারা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য পেয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে 22 জন সদস্য আছে। ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করতে পেরেছে এসটিএফ। ইতিমধ্যেই 13 জনের বাকি যে 13 জন তাদের ইতিমধ্যেই খোঁজ চালানো হবে। কিন্তু যেটা এনআইএ তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কথোপকথন বলার পরে সেই মেসেজ কিন্তু ডিলিট করে দেওয়া হতো, অর্থাৎ রিমুভ করে দেওয়া হতো। সেক্ষেত্রে সে দেখে নেওয়ার একবার পরেই সেই মেসেজটা উড়িয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু সমস্যায় পড়তে হবে যে এনআইএ যে আধিকারিক তাদেরকে। সেই জন্য এনআইএ যে আইটি সেল, সেই আইটি সেলের আধিকারিকরা ইতিমধ্যেই আলাদাভাবে কিন্তু তারা যেমন তদন্ত করে দেখছে, তার পাশাপাশি কলকাতা পুলিশের এসটিএফ তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে তথ্য পেয়েছে সেই যে 22 জন এই গ্রুপের সদস্য 9 জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি যে 13 জন এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করতে পারিনি, অর্থাৎ যাদের তথ্য সেখান থেকে গ্রুপ থেকে কিন্তু নাম্বার বা যে সমস্ত হোয়াটসঅ্যাপের যে ছবি সেই ছবি থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু অনেকটা কাজের ক্ষেত্রে এগিয়ে যাবে এমনটাই মনে করছে। সেক্ষেত্রে দেখা যাবে যে এনআইএ তরফ থেকে বারবার জানানো হচ্ছে যেহেতু 9 জনকে গ্রেপ্তার করা গিয়েছে সেই 9 জনের কাছ থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়। প্রথম দফায় যখন তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যে দ্বিতীয় দফায় কিন্তু তার জিজ্ঞাসাবাদ আবারও শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেই গ্রুপের তথ্যের ব্যাপারে কিন্তু স্পেসিফিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় এই মুহূর্তে এনআইএ দপ্তর যে 3 তলা, সেই 3 তলায় এখনো পর্যন্ত নতুন করে এসটিএফ এর আধিকারিক এবং সেন্ট্রাল আইবি, স্টেট আইবি এছাড়াও বিভিন্ন যে এনআইএ দপ্তরের যে আধিকারিক তারা কিন্তু আছে, সেগুলো ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কিছুক্ষণ আগেই মেডিকেল টিম তারা কিন্তু এসেছিল এবং 6 জন যে ধৃত জঙ্গি তাদের কিন্তু মেডিকেল টেস্ট করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ইতিমধ্যেই সেই গ্রুপ পাওয়া গিয়েছে, সেই গ্রুপে 22 জন যাদের নাম আছে তাদের মধ্যে 9 জনকে শনাক্ত করতে পেরেছে এবং 9 জনই গ্রেপ্তার হয়েছে। বাকি এখনো যারা অভিযুক্ত তাদের কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হবে এবং এনআইএর যে আইটি সেল এবং এসটিএফ এর আইটি সেল যৌথভাবে কিন্তু কোনো রিকভারি যে গ্রুপে যে কারা মূলত গ্রুপে ছিল বা কি মেসেজ করা হতো গ্রুপে, কেনই বা ডিলিট করা হতো, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ধন্যবাদ অনুপ। এদিকে এর আগে আপনাদেরকে জানিয়েছি যে মুর্শিদাবাদের রানীনগরের থেকে আবু সুফিয়ান যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িতে সুড়ঙ্গের হদিশ মেলে এবং এই সুড়ঙ্গে বোমা রাখা হতো বলে দাবি করছে এনআইএ। সেই সুড়ঙ্গের এক্সক্লুসিভ ছবি দেখছেন নিউজ 18 বাংলায়। সেখানে প্রতিনিধি আমাদের পৌঁছে গিয়েছিল এবং সেই সুড়ঙ্গের রাস্তা তারা ঘুরে দেখে এবং আশেপাশের মানুষের সঙ্গে কথা বলেন আবু সুফিয়ানের পরিবারের সদস্যদের সঙ্গেও। আচ্ছা, ওটা কবে তৈরি করা হয়েছিল? ওটা বেশি দিন হবে না, 5-6 মাস থেকে হবে। কিন্তু অনেকেই বলছে ওটা সুড়ঙ্গ। না, এটা পুরো মিথ্যা কথা। সুড়ঙ্গ কখনো ওসব জানেই না, ওসব কি জিনিস বুঝেই না। ওই ঘরটা প্রথমে রান্নাঘর করবো বলে রাখা হয়েছিল, তারপরে আমরা বললাম যে বাড়িতে তো একটা পায়খানা দরকার, বড় করে বাড়িতে এখানে করো। তাহলে ঠিক আছে, তাহলে এখানে পায়খানা করবো। দিয়ে ও চেম্বার করে আছে, এক সাইডে আছে, এক সাইড হয়নি, বাচ্চা পড়ে যাবে তার লেগে। সবসময় বাচ্চা দুষ্টু, সবসময় তার লেগে টিন দিয়ে বললে যে টিন দিয়ে আমি করবো, যত খরচ কম হয় সেটাই আমি চাইছি। দিয়ে আমি ঢালাই দিয়ে দেবো ওই সাইডে, কিন্তু ঢালাই দিয়ে বেশি খরচ, তার লেগে টিন দিয়ে রেখেছে। নেমে দেখলাম যে ওটা পায়খানার যে স্বাভাবিক চেম্বার হয় সেটাই, এখানে অন্য কোনো সুড়ঙ্গ কিছু নেই। বলতে গেলে আমি তো নিজে নেমে দেখলাম ওখানে পায়খানার চেম্বার। তারা নেমে দেখুক ওটে পায়খানার চেম্বার না সুড়ঙ্গ থাকলে কি সেটা তো পাকিস্তান যাওয়া যাবে নাকি? পায়খানার চেম্বার হয়তো ওটা মিডিল দিয়ে পার্টিশন করবে, ফ্যামিলি বড়, হয়তো একটা লোড হয়ে গেলে পরে এখানে যাবে। এখনো তো কাজটা শুরু হয়েছে, শেষ হয়নি তো। এই বাংলার আল কায়দা মডিউলে চাই মুর্শিদ হাসান। ধৃত জঙ্গিদের দফায় দফায় জেরার পর সূত্রের দাবি মুর্শিদাবাদের রানীনগর, ডোমকল এবং জলঙ্গির বাকি 8 জনকে আল কায়দায় নিয়োগ করেছিল এই মুর্শিদে। দফায় দফায় জেরা এও দাবি করা হচ্ছে কেরলের এর্নাকুলামে বসেই জঙ্গি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করত মুর্শিদ হাসান। লকডাউনের আগে মুর্শিদাবাদে গিয়েছিল মুর্শিদ। সংগঠন বাড়াতে এবং নতুন লোক বাছাই করার জন্য মুর্শিদের উপর দায়িত্ব দেওয়া হয় বলে দাবি গোয়েন্দাদের। পশ্চিমবঙ্গ ও কেরল থেকে গ্রেপ্তারি 9 আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রায় 1 বছর আগে আল কায়দার এক শীর্ষ নেতার মাধ্যমে
এই জঙ্গিদের যোগাযোগ হয় বলে দাবি গোয়েন্দাদের। গত 6 মাসের বেশি সময় ধরে তারা প্রোটেক্টেড টেক্সটের মাধ্যমে কথা বলতো। গোয়েন্দাদের এও দাবি 6 মাস আগে তথ্যের ফাঁক করে প্রথমবার এই জঙ্গিরা নজরে আসে। সূত্রের খবর 9 জঙ্গিকে প্রভাবিত করা যার দায়িত্ব সেই হামজার খোঁজ চলছে। মূলত আল কায়দার শীর্ষ পদে থাকা ব্যক্তিকেই হামজা বলা হয়ে থাকে। প্রশ্ন উঠছে, কে সেই ব্যক্তি? এই হামজা পাকিস্তানি জঙ্গি নাকি ভারতেই রয়েছে সে? তার খোঁজ শুরু করেছে ইতিমধ্যে এনআইএ। এদিকে বাংলা আল কায়দার সঙ্গে উঠে আসছে পাকিস্তান যোগ। গোয়েন্দাদের এও দাবি, গতকাল কেরলের এর্নাকুলাম থেকে গ্রেপ্তার 3 আল কায়দা জঙ্গির সঙ্গে উঠে আসছে পাক যোগ। এর্নাকুলাম থেকে গতকাল গ্রেপ্তার করা হয় মুর্শিদ হাসান, মোশাররফ হোসেন এবং ইয়াকুব বিশ্বাসকে। সূত্রের দাবি, এই 3 জঙ্গি বিভিন্ন সময় কাশ্মীরে গিয়ে কাজ করেছে। তাদের কাছেই পাকিস্তান থেকে অস্ত্র আসার কথা ছিল। এরই মধ্যে গতকাল মুর্শিদাবাদে এনআইএ তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু বিদেশি সিম। শুধু এর্নাকুলাম নয়, মুর্শিদাবাদ থেকেও কাশ্মীরের নম্বরের সন্ধান মিলেছে। নাজিমুস ও আতেউরের মোবাইল থেকে কাশ্মীরের নম্বর পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। বাংলায় আল কায়দার ঘটনায় আরও তথ্য মিলছে। বাংলা ও কেরল থেকে গ্রেপ্তার 9 জঙ্গি আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সদস্য। সূত্রের খবর, গ্রেপ্তার জঙ্গিদের সঙ্গে জেএমবির সক্রিয় যোগাযোগ ছিল। আবু সুফিয়ান, মুর্শিদ হাসান, নাজমুস সাকিব, আতিউর রহমানের অ্যাকাউন্ট থেকে নিয়মিত লেনদেন হতো বলেও দাবি গোয়েন্দাদের। আর আমরা গতকাল থেকে মুর্শিদাবাদের জঙ্গি ডেরায় পৌঁছে গিয়েছি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি তুলে ধরছে ডোমকল পুরসভার জয়রামপুরের লিয়ান আহমেদের বাড়ি থেকে আমাদের প্রতিনিধি সুজয় পাল। আমরা রয়েছি লিউয়ান আহমেদের সেই বাড়িতে, যেখান থেকে এনআইএর গোয়েন্দারা তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং গ্রেফতার করার সময় তার এই যে ঘর যেখানে সে থাকতো সেখানে তছনছ লণ্ডভণ্ড করে দিয়েছে এনআইএ গোয়েন্দারা। যেখানে তার যত সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলি সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে। এনআইএর গোয়েন্দাদের কথা অনুযায়ী এইটাই সেই লিউয়ান আহমেদের সেই ডেরা, যেখানে বসে সে বিস্ফোরক তৈরি করতো এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন রকম সামগ্রী সে মজুত রেখেছিল। এবং শুধু সামগ্রী মজুত করা নয়, অনলাইনে ডিজিটাল মাধ্যমে এই ঘর থেকেই সে জঙ্গি সংগঠনের অন্য সদস্য এবং কি পাকিস্তানের জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও সে যোগাযোগ রাখত। এবং যেটা এনআইএর গোয়েন্দারা জানাচ্ছেন যে এই ঘর থেকেই তার যে জঙ্গির কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যে সমস্ত সামগ্রী সেগুলো বাজেয়াপ্ত করে। গোটা ঘরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম সামগ্রী, কোথাও তার, কোথাও তাতাল, কোথাও সেই ইলেকট্রিকের বিভিন্ন রকম যন্ত্র তৈরির বিভিন্ন রকম জিনিস রয়েছে। এবং এখানে মোবাইলও রয়েছে যার ব্যাটারি খোলা রয়েছে দেখা যাচ্ছে। এবং গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী এর মাধ্যমেই সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখত। আর কে এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা, ডোমকল। এমএপাস লিয়ান আল কায়দা জঙ্গি এখনো তা বিশ্বাসই করতে পারছে না পরিবার। ডোমকলের জয়রামপুরে বাড়িতে সকাল থেকে পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে তল্লাশির নামে অত্যাচার করেছেন এনআইএর আধিকারিকরা। তাদের অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে লিয়ানকে। বাইকের যে টুল বক্স নেই, বলেছে যে টুল বক্সে পিস্তল পাওয়া গিয়েছে। তো আপনারা দেখুন যে বাইকের যে কোনো টুল বক্স আছে কি দেখে নেন, কোনোদিনই টুল বক্সে নেই গাড়ির। এটাই আমরা বলতে চাইছি যে কেন যে বাইকে পিস্তল পাওয়া গেছে এইসব কথা বলছে, এটা পুরো ফলস ভাবে কাজটা করেছে। আজকের ঘটনা থেকে যেটা শুনলাম যে 2 মাস থেকে বা 3 মাস থেকে এর মধ্যে জড়িয়েছে, অমুক তমুক নানা কিছু শুনতে আছে। সেই দৃষ্টিতে ওইখানে আজকে বাড়ি ঘর এভাবে থাকবে না, চাল চলন যেটা ওর ভঙ্গিমা, পয়সা কড়ির গরম হলে মানুষের একটা ভঙ্গিমা চেঞ্জ হয়, কোনো রকমের কোনো চেঞ্জ নেই। যেরকম নর্মাল সেরকমই নর্মাল আছে, কাউকে একটা উচ্চ বাক্য কথা বলে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এই ছেলেটা এই ধরনের এই জায়গায় পৌঁছাতে পারে? এবার নজর রাখবো রাজ্যসভার দিকে। সেখানে পাশ হয়ে গেল 2টি কৃষি বিল। 2-1 দিনের মধ্যে 3য় কৃষি বিলটিও পাশ করতে উদ্যোগী কেন্দ্র। রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হলো এই বিল। लाने वाले इस बिल के माध्यम से किसान को এদিকে এই বিল পাশের পর অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দশক ধরে বঞ্চিত ছিলেন কৃষকরা, পরেদের চাপ দিশেহারা করে দিচ্ছে কৃষকদের। কৃষি বিল পাশ হওয়ায় স্বাধীন হলেন তারা। বিল পাশ হওয়ায় উজ্জ্বল ভবিষ্যৎ কৃষকদের, টুইট
মোদির। এদিকে কৃষি বিলের বিরোধিতায় প্রথম থেকে সরব কংগ্রেস। দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের ছাত্র সংগঠনে। কৃষক বিরোধী কালো আইন, ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি কোথায়? কৃষকদের পুঁজিপতিদের গোলাম বানানো হচ্ছে, টুইট রাহুল গান্ধী। এদিকে কেন্দ্রকে তোপ তৃণমূলেরও। বিজেপি সরকার স্বৈরতান্ত্রিক, প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ম ভাঙছে কেন্দ্র, সংসদীয় প্রক্রিয়ার অসম্মান করছে কেন্দ্র, গণতন্ত্র সংবিধানকেও অসম্মান করছে কেন্দ্র। কতদিন চোখ বুজে থাকবে মানুষ? তৃণমূলের। এদিকে কৃষক বিল পাশ হওয়ার পর রাজ্যসভায় বিরোধীদের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। जो हमारी विपक्षी पार्टी है वो किसान विरोधी है। उन्होंने किसानों का विरोध किया और विरोध के साथ साथ उनको जो ये नई आज़ादी प्रधानमंत्री जी के नेतृत्व में मिली है उसको रोकने का कुठाराघात किया और कुत्सित प्रयास किया। भारतीय जनता पार्टी इसकी तहे दिल से निंदा करती है। এদিকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা 12 বিরোধী দলের। আজ আমরা দেখলাম কৃষক বিরোধী বিল নিয়ে বিরোধীরা যথেষ্ট সেখানে হই হট্টগোল করেছে। আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজ্যসভা। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছে 12 বিরোধী দল। ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা 12 বিরোধী দলের। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে তারা অনাস্থা আনছে। আমাদের সঙ্গে রয়েছেন সিএনএন নিউজ 18 এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষ। পল্লবী, আজকে 12 বিরোধী দল যারা অনাস্থা আনছে তাদের মূলত দাবি কি? দেখো, ওদের তিনটে বক্তব্য। একটা হচ্ছে যে এই বিলটাকে এত তাড়াহুড়ো করে পাস কেন করা হয়েছে, এটা সিলেক্ট কমিটিতে যেতে পারতো। দ্বিতীয় কথা, রাজ্যসভার টাইমটা 1টা নাগাদ শেষ হয়, আপনি 1টার পর কেন বসে থাকলেন? কেন আপনি চেষ্টা করছেন কি এই বিলটাকে পাস করা হোক? এত তাড়াহুড়ো কেন ছিল? দ্বিতীয় বক্তব্য হচ্ছে, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছিলাম পল্লবী ঘোষ, সিএনএন নিউজ 18 এর সিনিয়র এডিটর পলিটিক্স। याद रहेगा इतिहास में। मैं कहता हूं कि आज का दिन काली स्याही से लिखा जाएगा, इसलिए कि ये जो कानून लाए हैं किसानों के हित के खिलाफ है, राज्यों के हित के खिलाफ। डिवीजन माने वोटिंग ऑन दीज फार्म बिल्स, ये किसान बिल में नहीं अलाउ हुआ। दिस वोट वाज नॉट अलाउड टुडे। दिस इज अ सीरियस प्रॉब्लम विद इंडियन डेमोक्रेसी। 2 सांसद माइक ने तोड़ा। हम कल फाड़ेगा, आज नहीं फाड़ा, कल फाड़ेगा। क्यों? जब रूल्स नहीं है तो रूल बुक का क्या काम है? যৌন হেনস্থার অভিযোগে আড়াআড়ি বলিউড। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রী পায়েল ঘোষের। গতকাল টুইট করে তিনি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এমনকি অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দপ্তরের কাছেও আর্জি জানিয়েছেন তিনি। তবে কখনো কোন সময়ে তার উপর অত্যাচার হয় তা স্পষ্ট করেননি পায়েল। फर्स्ट डे जब मैं उनके घर पे जाके मिली, ही वॉज वेरी नाइस टू मी। मतलब वेरी नाइस बोले तो वेरी नाइस। लेकिन बस सेकेंड डे वापस उन्होंने जब बुलाया तब उनके घर में गई तो चीज़ें कुछ अच्छा नहीं हुआ मेरे साथ। उन्होंने मुझे अनकंफर्टेबल फील करवाया और थोड़ा सा मुझे बुरा लगा। जो भी हुआ वैसे होना नहीं चाहिए था, क्योंकि ना तो मैं उनके साथ काम कर रही थी, ना तो मेरा उनके साथ कोई जान पहचान था, ना तो हम दोस्त थे, हम जस्ट मिले थे। तो कोई तुम्हारे पास काम मांगने आए हैं या काम के लिए मिलने आए हैं, इसका मतलब ये नहीं होता कि कोई भी कुछ भी चीज़ के लिए प्रिपेयर्ड है। तो वो उन्होंने ये नहीं सोचा और उन्होंने मुझे अनकंफर्टेबल फील करवाया, जो चीज़ मुझे बहुत अभी तक हॉन्ट करता है। तो ये 2014 के एंड या 2015 के शुरू में, वैसे जब ही वॉज शूटिंग फॉर बॉम्बे वेलवेट।
এদিকে সব অভিযোগ ভিত্তিহীন বলে টুইট করেছেন অনুরাগ কাশ্যপ। তাকে চুপ করানোর চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি অনুরাগের। অনুরাগ অভিযোগ ওড়ালেও পায়েলের পাশে দাঁড়িয়ে বলিউড পরিচালকের গ্রেপ্তারির দাবি তুলেছেন কঙ্গনা রানাবত।